হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের রাজুবাবু, দর্শনের টিচার। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং দীর্ঘ অনির্দিষ্টকালের জন্য স্কুল বা বিদ্যালয় বন্ধ আছে এবং পড়াশোনা অত্যন্ত ব্যাঘাত করছি। এই অবস্থায় বিভিন্ন ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে আমি আমার সাবজেক্ট তথা ফিলসফি, এই দর্শন সাবজেক্টটি ছোটো ছোটো ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছি অলরেডি, এখনও করছি, হয়তো ভবিষ্যতেও করব। এবং এভাবেই একটু অনলাইন বা ই লার্নিং জাতীয় ক্লাস হোক। যখন আমরা ফিজিক্যালি ক্লাস শুরু হবে বা স্কুল বা বিদ্যালয় যখন খুলবে, তখন আমরা আরও মোটামুটিভাবে ম্যানুয়ালি ক্লাসগুলো আমরা করতে থাকবো। তো এখন ই লার্নিংয়ের ক্লাসে আমি তোমাদের রাজুবাবু। আজকের বিষয় হচ্ছে, অলরেডি তোমাদের এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল করা হয়েছে এবং আজকে তার চতুর্থ ক্লাস। আমার মনে হয় সেটা এই অধ্যায়ের চতুর্থ ক্লাস, ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ক্লাস। ইতিমধ্যে 1, 2, 3 এই অধ্যায়ের অন্তত ক্লাস নিয়েছি। ক্লাস 12-এর আমরা অনেকটাই সিলেবাসে প্রবেশ করেছি, অনেকটাই হয়ে গেছে অবশ্য, প্রায় এখন ষষ্ঠ অধ্যায় চলছে আমার। ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ ক্লাস, তাই আমি লিখি লেসন নাম্বার 6, আর এর ক্লাস হচ্ছে চতুর্থ অর্থাৎ অন্তিম ক্লাস। যেটা কি অধ্যায় আছে না, প্রাকল্পিক এবং বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। প্রাকল্পিক এবং বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অলরেডি তোমরা জেনেছো বা পড়িয়েছি, দেখে নাও ভালো করে। হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ সিলোজিজমস। হাইপোথেটিক্যাল, একটু জুম করি, জুমটা করলে ব্যাপারটা ক্লিয়ার হবে, দেখতে পাচ্ছ, তোমাদের একবারে সুবিধার্থে দেখানো। দেখে নাও, আশা করি দেখতে পাচ্ছ। হাইপোথেটিক্যাল এবং ডিসজাংটিভ সিলোজিজম যেটাকে বলা হয়, হাইপোথেটিক্যাল অ্যান্ড ডিসজাংটিভ সিলোজিজম, মূলত সবটাই হচ্ছে সাপেক্ষ ন্যায়ের আলোচনা। অলরেডি সাপেক্ষ ন্যায়ের আমরা প্রাকল্পিকটা পড়িয়ে দিচ্ছি, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অলরেডি পড়ানো হয়েছে। আজকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন গঠন এবং তার বৈধতা বিচারগুলো পড়া। তাহলে আমি টপিকটা লিখলাম বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধ নিয়ম, অর্থাৎ ভ্যালিড নিয়ম যেটাকে বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এটা একটা ডিসজাংটিভ ক্যাটেগরিক্যাল সিলোজিজমের ভ্যালিড নিয়ম, ভ্যালিড লস বা প্রিন্সিপল বলতে পারো। এই নিয়মে অলরেডি আমরা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে সেটা অলরেডি আমরা আলোচনা করেছি। দেখে থাকলে হয়তো আগের ক্লাসগুলো একটু যদি ফলো করো, সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলতে সেই প্রকার ন্যায়কে বোঝানো হয় যেখানে প্রধান আশ্রয় বাক্যটি, অর্থাৎ যে ন্যায়ের প্রধান আশ্রয় বাক্যটি একটি বৈকল্পিক বচন এবং অপ্রধান বা দ্বিতীয় আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত একটি নিরপেক্ষ বচন। আমি আর বিশদে যাচ্ছি না, আমি শুধু এর বৈধ নিয়মটাকে ফলো করলাম। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অর্থাৎ যার বৈধ নিয়ম হচ্ছে ডিএস, বা এটাকে ডিসজাংটিভ সিলোজিজম বলা হয়। ডিএস এর নিয়মটা হচ্ছে, এটা একটা ডিসজাংটিভ অথবা যেটাকে বলা হচ্ছে বৈকল্পিক বচন। তো বৈকল্পিক বচনের আমি একটা ছোট্ট উদাহরণ দিই, পি ভেল কিউ, নেগেশন পি, দেয়ারফর শুধু কিউ। এইটাও হতে পারে, আবার এটাও হতে পারে পি ভেল কিউ, নেগেশন কিউ, অতএব শুধু পি। এ দুটোই কিন্তু বৈধ নিয়ম। অর্থাৎ এই নিয়মে বলা আছে, বা এই বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানের যে বৈধ নিয়ম, সেখানে বলা আছে যে যে একটি বৈকল্পিক বচনের যে কোনো বিকল্প, এখানে পি
কিউ এগুলো সবই তো বিকল্প। মানে হচ্ছে যেমন তোমরা প্রাকল্পিক ন্যায় অনুমানে প্রাকল্পিক বচনের পূর্বগণক পড়েছ। প্রাকল্পিক বচনের প্রথম অংশকে পূর্বক বলা হয় এবং প্রাকল্পিক বচনের শেষ অংশকে অনুগ বলা হয়। তেমনি বৈকল্পিক বচনের প্রথম অংশকে প্রথম বিকল্প বলছি এবং শেষ অংশ মানে বাদ বাকি অংশ রেস্ট অফ যে স্টেটমেন্ট সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় বিকল্প। এই যে বিকল্প বললাম, দুটো বিকল্প একই সঙ্গে যোগ আছে ভেল দিয়ে, কারণ বৈকল্পিক বচনের যে কি বলবো প্রতীক যে চিহ্ন, অর্থাৎ যে এই পি কিউ এগুলো তো সব গ্রাহক বা ভ্যারিয়েবল, এবং এর যে চিহ্ন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এই ধ্রুবকের চিহ্নটা হচ্ছে প্রাকল্পিক বচনে যেমন ইমপ্লাইজ এখানে তেমনি ভেল। ঠিক আছে, অর্থাৎ ভেল মানে হচ্ছে এখানে বৈকল্পিক বচনের একটা চিহ্ন। দুটো বিকল্পকে একই সঙ্গে যুক্ত করা হচ্ছে ভেল দিয়ে, মানে বৈকল্পিক বচনের চিহ্ন। তো বৈকল্পিক বচনের এটাকে কনস্ট্যান্ট বলা হতে পারে, CONSTANT, কনস্ট্যান্ট বা ধ্রুবক বলতে পারি, ধ্রুবক অর্থাৎ চিহ্ন, ওয়ান টাইপ অফ সাইন বা সিম্বল বলতে পারো, এই বলতে পারো। তা এই যে দুটি বচনের এর যে বৈধ নিয়ম দেখতে পাচ্ছ, এই বৈকল্পিক বচনের কোন একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে স্বীকার করা হয়েছে। এখানেও তাই বৈধ নিয়মে এটা যদি প্রথম নিয়ম হয়, এটা তো দ্বিতীয় নিয়ম, একই জিনিস। অর্থাৎ বৈকল্পিক বচনের কোনো একটি অংশকে অস্বীকার করে সিদ্ধান্তে স্বীকার করা, এটা কিন্তু নিয়ম। বারবার বলছি এটাই কিন্তু নিয়ম, অর্থাৎ অস্বীকার করে স্বীকার করা। আমি লিখে দিচ্ছি, বৈকল্পিক বচনের বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধ নিয়ম হলো অস্বীকার করে স্বীকার করা। অর্থাৎ অপ্রধান আশ্রয় বাক্যে কোন একটি বিকল্প, সে যে কোনো হতে পারে, প্রথম বিকল্পকেও অস্বীকার করতে পারে, দ্বিতীয় বিকল্পকেও অস্বীকার করতে পারে। মোদ্দা কথা হলো কোন একটি বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে অস্বীকার করতে হবে, স্বীকার নয়, অস্বীকার করে সিদ্ধান্তে স্বীকার। আলাদা বলছি, অপ্রধান আশ্রয় বাক্যে কোন একটি বিকল্প, যে কোনো বিকল্প, পি কিউ মানে প্রথম বিকল্প, দ্বিতীয় বিকল্প, যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করে সিদ্ধান্তে কিন্তু স্বীকার করা হয়। এই তার কিন্তু নিয়ম। বারবার বলছি, যদি দেখা যায় কোনো ক্ষেত্রে যদি এর বৈধ বা অবৈধ নিয়মটা কি হতে পারে সেটা দেখা যায়। যদি দেখা যায় যে কোনো একটি বিকল্পকে স্বীকার করে সিদ্ধান্তে অস্বীকার করে, বা এটাও হতে পারে পি ভেল কিউ, এখানে কিউ নেগেশন পি, তাহলে সেটা কি কোনো দোষ ঘটেছে? বা যদি দোষ ঘটে থাকে তাহলে তো সেটা নিয়ম বা কি নাম সেটা কিন্তু বলতে হবে, প্রশ্ন করতে পারে। অর্থাৎ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে বৈধ নিয়মে বলা আছে যে কোন একটি বিকল্পকে, আইদার প্রথম বিকল্প আর দ্বিতীয় বিকল্পকে অপ্রধান আশ্রয় বাক্যে, দুটোকে কিন্তু নয়, একটাকে, যার মধ্যে দুটোকে নয় বরং একটাকে, যে কোনো একটাকে অস্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্পটিকে স্বীকার করা হয়। এটি তার নিয়ম, কিন্তু সে পি হতে পারে, কিউ হতে পারে। কিন্তু এমন যদি কোনো দৃষ্টান্ত দেখতে পাও, কোনো উদাহরণ দেখতে পাও, সেই উদাহরণে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে যদি সিদ্ধান্তে অস্বীকার করা হয়, সে যে কোনো বিকল্প হোক না কেন, পি অথবা কিউ, পি মানে হচ্ছে একটা প্রথম বিকল্প, কিউ মানে দ্বিতীয় বিকল্প। অর্থাৎ এমন কোনো উদাহরণ যদি দেখতে পাও যেখানে অপ্রধান আশ্রয় বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে অস্বীকার করা হয়েছে, যদি এরকম পাও, পি ভেল কিউ প্রথম বিকল্পকে স্বীকার করে সিদ্ধান্তে অপর বিকল্প না দ্বিতীয় বিকল্পটিকে অস্বীকার করা হয়েছে, কি এমনও হতে পারে যে পি ভেল কিউ এটা প্রথম বিকল্প প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্যে কি বলবো দ্বিতীয় বিকল্পটাকে স্বীকার করে সিদ্ধান্ত প্রথম বিকল্পটিকে কি বলবো অস্বীকার করা হয়েছে। এরকম যদি কোনো দৃষ্টান্ত দেখতে পাও, সবসময় মনে রাখবে এগুলো হচ্ছে কিন্তু ইনভ্যালিড প্রকল্প বা ইনভ্যালিড বা অবৈধ আকার। কেন
না, এর কিন্তু বৈধ আকার ফলো করছে না। দেখতে পাচ্ছ, এটাকেও ফলো করছে না, এটাকেও ফলো করছে না, কখনো এটা হতে পারে না। তাই বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানের যে বৈধ নিয়ম, অর্থাৎ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানের যে বৈধ নিয়ম, যেখানে বলা হয়েছে যে অপ্রধান আশ্রয়বাক্যে কোনো একটি বিকল্পকে অস্বীকার করে, সে প্রথম হোক দ্বিতীয় হোক কোনো ব্যাপার নেই, যদি অস্বীকার করে সিদ্ধান্তে অন্য একটি বিকল্প, দ্বিতীয় বিকল্পকে যদি স্বীকার করা হয়, তবেই সেই তার বৈধ নিয়ম। কিন্তু যদি আমাদের এরকম দৃষ্টান্ত দেখা যায় যে, বা এরকম কোনো একটা উদাহরণ ইনস্ট্যান্স দেখা যায় যেখানে অপ্রধান আশ্রয়বাক্যে কোনো একটি বিকল্পকে স্বীকার করে, কি প্রথম অথবা দ্বিতীয় করে স্বীকার করে যদি সিদ্ধান্তে অস্বীকার করা হয়, তখন সেটি কিন্তু বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধ নিয়মকে কিন্তু ফলো করছে না, এবং সেক্ষেত্রে এইটি হচ্ছে কিন্তু অবৈধ আকার বা ইনভ্যালিড আকার। এবং যে দোষটি বেরোচ্ছে তার নাম হলো বিকল্প পরিগ্রহণ জনিত দোষ বা বিকল্প স্বীকার জনিত দোষ। বিকল্প স্বীকার জনিত দোষ বলতে পারো, বা বিকল্প পরিগ্রহণ জনিত দোষও বলতে পারো, একই জিনিস। কেন স্বীকার কেন বলা হচ্ছে? তাই বলে স্বীকার করছে, কোনো নেগেশন নেই, এটাও তাই, স্বীকার করে অস্বীকার করছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছ অস্বীকার করে স্বীকার করছে, দেখতে পাচ্ছ প্রথম উদাহরণ এবং দ্বিতীয় উদাহরণে অস্বীকার করে স্বীকার করছে, কিন্তু এই উদাহরণটিতে এবং এই উদাহরণটিতে স্বীকার করে অস্বীকার করছে, যা নিয়মের বিরুদ্ধ। তাই এইটি হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধ আকার, ভ্যালিড আকার, এই দুটোই কিন্তু। আর এইটি হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানের অবৈধ আকার, এবং যে দোষটি উৎপন্ন হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষ অথবা বিকল্প পরিগ্রহণ জনিত দোষ। বোঝা যাচ্ছে? এই হলো তা। তাহলে আমাদের এখন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় পড়েছি, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের গঠন পড়েছি, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের গঠনের পাশাপাশি বিভিন্ন বৈধ আকারগুলো পড়েছি। আজকে তার বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধ আকারটা কিন্তু আলোচনা করা হলো। এই তার বৈধ আকার, এই তার অবৈধ। অবৈধ হলে কি দোষ হবে তাও লিখে দিয়েছি, কেন হবে সেটাও বললাম, এবং এই তার পুরো আলোচনা পড়ব। এরপরে আরেকটি বিষয় আছে তোমাদের সিলেবাসে, সেটি হলো বৈকল্পিক বচনের সবল এবং দুর্বল অর্থ। আমি লিখে যাচ্ছি, কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টারটা। মোট তো 4টে ক্লাস লাগলো। আমি লিখি বৈকল্পিক বচনের বৈকল্পিক ন্যায়ের লিখি, ন্যায়ের বিভিন্ন অর্থ, মিনিং। বৈকল্পিক ন্যায়ের বিভিন্ন অর্থ মানে, তোমরা বৈকল্পিক বচন কাকে পড়েছ না? যে বচনে আইদার অর থাকে, এটা আমি বলছি না, অর্থাৎ হয় অথবা দ্বারা যুক্ত থাকে যে বচন। যদি মনে করো সাপোজ রাম অথবা শ্যাম এই ধরনের কথা বলে যাবে, এই জাতীয় কথা, রাম অথবা শ্যাম যাবে, তার মানে যে কোনো একজন যাচ্ছে, এইটি একটি বৈকল্পিক বচন। কিন্তু বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলতে তার প্রধান আশ্রয় বাক্যটি কিন্তু একটি বৈকল্পিক বচন, এবং সিদ্ধান্ত এবং অপ্রধান আশ্রয় বাক্য এটি একটি নিরপেক্ষ বচন। এটা আমি বলছি না, অলরেডি বলেছি, অনেকবার বলেছি, আর বলার অপেক্ষা রাখে না। এরপরে যেটি আলোচনা করব সেটি হলো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন অর্থ। কটি অর্থ আছে না? দুটি অর্থ আছে। এক নম্বর হলো বিসংবাদী অর্থ,
যার ইংরেজি প্রতিশব্দ হলো এক্সক্লুসিভ মিনিং বা সেন্স বলতে পারি। আর 2 নম্বর হলো অবিসংবাদী অর্থ। যার অর্থ হলো ইনক্লুসিভ সেন্স। দেখেন, অথবা শব্দটির দুটি অর্থ আছে, একটি হলো এক্সক্লুসিভ, আরেকটি হলো ইনক্লুসিভ। বলা ভালো এই এক্সক্লুসিভ বা বিসংবাদীটা হচ্ছে স্ট্রং সেন্স, অর্থাৎ সবল অর্থ। কেন হচ্ছে সব বলছি। আর অবিসংবাদীটা হচ্ছে উইক সেন্স বা দুর্বল অর্থ। দেখে না, ভালো করে দেখে না, মন দিয়ে। অথবা শব্দটির কিন্তু বিভিন্ন অর্থ আছে, বারবার বলছি। বৈকল্পিক ন্যায়ের বিভিন্ন অর্থ, এটাকে বলা ভালো অথবা শব্দটির, অর্থাৎ অথবা মানে অর শব্দটির বিভিন্ন অর্থ আছে, দুটি অর্থ আছে। আচ্ছা, আমি এটা মুছে দিয়ে লিখিয়ে দিচ্ছি। বৈকল্পিক ন্যায়ের থেকে ভালো বলা হবে অথবা শব্দটি। অথবা বা অর শব্দটির শব্দের বিভিন্ন অর্থ। অথবা শব্দটিকে দুভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে বিসংবাদী আর একটি হচ্ছে অবিসংবাদী। বিসংবাদী হচ্ছে এক্সক্লুসিভ, অবিসংবাদী শব্দ হচ্ছে ইনক্লুসিভ। বিসংবাদীকে বলা হচ্ছে সবল অর্থ, অবিসংবাদী শব্দের অর্থ হচ্ছে দুর্বল অর্থ। দেখা যাবে, এবার আমি বিসংবাদীটা কি বলি দেখো। বিসংবাদী শব্দের অর্থ হলো বিরুদ্ধ স্বভাবন্ন বা বিরুদ্ধ স্বভাবযুক্ত বলতে পারি, স্বভাবযুক্ত বলতে পারি, বিরুদ্ধ স্বভাবযুক্ত। কেমন না, বিসংবাদী শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধ স্বভাবযুক্ত। তার মানে যদি দেখো ই ভেল কিউ, এটা আমি একটা উদাহরণ দিলাম, ই আর কিউ যুক্ত করা আছে ভেল দিয়ে, মানে এটা অথবা দিয়ে, অথবা যে চিহ্ন দিয়ে। এখানে মানে হচ্ছে কি, এই দুটি বিকল্প একই সঙ্গে কখনো সত্য হতে পারে না, একই সঙ্গে কখনোই সত্য হতে পারে না। যে কোনো একটি হবে, অর্থাৎ যে কোনো একটি বিকল্প সত্য। সত্য হবে এর মানে, তার মানে যদি দেখা যায়, আমি একটা উদাহরণ দিলাম ছোটখাটো, হয় রাম সিনেমা দেখতে যাবে, নয় থিয়েটারে যাবে। ভালো করে দেখো, হয় রাম সিনেমা দেখতে যাবে, নয় থিয়েটার যাবে। সিনেমা দেখতে যাওয়াটা যদি আমি পি ধরি, থিয়েটার দেখতে যাওয়া যদি কিউ ধরি, তাহলে এই দুটি বিকল্পের মধ্যে দুটো জিনিস কখনোই একই সঙ্গে সত্য হতে পারে না। কেননা রাম সিনেমা থিয়েটার একই সঙ্গে কখনো একই সময় যেতে পারে না, তাই কখনোই একই সঙ্গে দুটো বিকল্প সত্য হতে পারে না। যে কোনো একটি সত্য হবে, যদি এটি সত্য হয় তাহলে অপরটি মিথ্যা হবে, আর যদি এইটি সত্য হয় তাহলে অপর বিকল্পটি মিথ্যা হবে। ভালো করে দেখে নাও। তাহলে বিসংবাদী শব্দের অর্থ যে বিরুদ্ধযুক্ত, অর্থাৎ যে দুটি বিকল্পের মধ্যে অন্তত একটি সত্য হবে, দুটি কখনো একই সঙ্গে সত্য হতে পারে না। অ্যাট এ টাইম কখনো একই সঙ্গে সত্য হতে পারে না। একটি বিকল্প সত্য হলে অপরটি মিথ্যা, বা অপরটি মিথ্যা হলে অপর বিকল্পটি সত্য, এরকম হতে পারে।
কখনোই একই সঙ্গে সত্য হতে পারে না। আমি উদাহরণ দিলাম যে রাম হয় সিনেমা দেখতে যাবে, নয় থিয়েটারে যাবে। রাম তো এমন নয় যে সিনেমা থিয়েটার একই সময় অ্যাট এ টাইম অ্যাট এ গ্ল্যান্স যেতে পারবে, সেটা কিন্তু বলা যাবে না। যে কোনো একটি হবে, হয় সে সিনেমা দেখতে যাচ্ছে, নয় সে থিয়েটারে যাচ্ছে। এইটা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই দুটি বিকল্প একই সঙ্গে কখনো মিথ্যা হতে পারে না, যেটা একটা প্রধানতম বৈশিষ্ট্য। দুটো বিকল্প কখনো একই সঙ্গে মিথ্যা হতে পারে না, একই সঙ্গে কখনো সত্য হতে পারে না। এটা দেখে নাও, একটি সত্য হলে অপরটি মিথ্যা, বা একটি মিথ্যা হলে অপরটি কিন্তু সত্য হবে। এটাই কিন্তু তার বিসংবাদী অর্থ। এবার অবিসংবাদী, এটা তার জন্য বলা হচ্ছে সবল অর্থ বা স্ট্রং সেন্স। তার মানে হচ্ছে কি, একটা বিকল্প সত্য হলে অপর বিকল্পটি মিথ্যা হবে, বা একটা মিথ্যা হলে অপর বিকল্পটি সত্য হবে। দুটি বিকল্পের মধ্যে একই সঙ্গে একই সময়ে কখনো সত্য হতে পারে না, কিন্তু একই সঙ্গে আবার মিথ্যাও হতে পারে না। ঠিক আছে, এরপরে দেখা গেল অবিসংবাদী। যদি অবিসংবাদী আমি লিখি, এখানে অযোগ্যহীন, তাহলে অ মানে অবিরুদ্ধ সহবর্ণ, তাহলে তার মানে হচ্ছে বিরুদ্ধ সহবর্ণ নয়, বিরোধী নয়, এটা বলা যেতে পারে। তার মানে কি বলছে না, এই পি ভেল কিউ যদি বলা হয়, তাহলে এই দুটি বিকল্পের মধ্যে কি হতে পারে, দুটো বিকল্পই একই সঙ্গে সত্য হতে পারে। এটাও সত্য হতে পারে, এটাও সত্য হতে পারে। একই সময়ে দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে, এইটা কিন্তু অবিসংবাদী। মানে বারবার বলছি, অর্থাৎ অবিসংবাদী শব্দের অথবা শব্দের যে অবিসংবাদী অর্থ, সেখানে বলা আছে যে দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে, কোনো ভুল হবে না। ঠিক আছে, একটা তো সত্য হবেই হবে, যে কোনো একটার মধ্যে দুটো বিকল্প, দুটি লিখে দিচ্ছি, দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে, কিন্তু কখনোই একই সঙ্গে মিথ্যা হতে পারে না। ঠিক আছে, এই তার মানে অবিসংবাদী। তার মানে কি বলছে, দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে, যেটা তার বিসংবাদীর উল্টোটা। বিসংবাদীতে কি পড়লে, যে কোনো একটি বিকল্প সত্য হবে, যেটা স্ট্রং সেন্সে বলা হলো, অন্তত একটি বিকল্প সত্য হবে, দুটো বিকল্প কখনো একই সঙ্গে সত্য হতে পারে না। আর এখানে কি বলা হলো না, দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে। আর বিসংবাদী অবিসংবাদীর মধ্যে মিলটা কোথায় না, দেখো, বিসংবাদীতেও বলা হয়েছে যে কখনোই দুটো বিকল্প একই সঙ্গে মিথ্যা হতে পারে না, আর অবিসংবাদীও কিন্তু বলা হচ্ছে কখনো একই সঙ্গে দুটো বিকল্প মিথ্যা হতে পারে না। এটি কিন্তু সাদৃশ্য যদি বলতে পারো, অর্থাৎ বিসংবাদী এবং অবিসংবাদীর যে অর্থ, দুটো সাদৃশ্য বলতে গেলে কখনোই দুটো বিকল্প একই সঙ্গে মিথ্যা হতে পারবে না, কিন্তু বিসংবাদী মানে দুটো বিকল্প একই সঙ্গে কখনো সত্য হতে পারে না, একটা হলে সত্য হলে অপরটা মিথ্যা, আর না হলে কিন্তু একটা মিথ্যা হলে অপরটা সত্য। আর অবিসংবাদীর ক্ষেত্রে অন্তত একটা বিকল্প তো সত্য হবেই হবে, আবার দুটো বিকল্প সত্য হতে পারে। একটা উদাহরণ দেওয়া হলো, যেমন দেখা গেল রাম মাছ অথবা মাংস খাবে, এটা কিন্তু অবিসংবাদীর একটা উদাহরণ। দেখে নাও, এই যদি পি ধরি আর এই যদি কিউ ধরি, পি ভেদ কিউ, দেখতে পাচ্ছ ভালো করে দেখাচ্ছে যে এটা কেন অবিসংবাদী কেন বলা হচ্ছে না, রাম অন্তত একটা বিকল্প সত্য, তার মানে মাছ খাবেই খাবে অথবা মাংস খাবে, প্রয়োজন হলে সেই মাছ মাংস দুটোই কিন্তু খেতে পারে, মানে উভয়ই বোধ কখনো
দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে। একটা তো বিকল্প সত্য হবেই হবে, কিন্তু প্রয়োজন হলে আরেকটা বিকল্পও কিন্তু সত্য হতে হবে। অর্থাৎ দুটো বিকল্প একই সঙ্গে অ্যাট এ টাইম অ্যাট এ গ্ল্যান্স সত্য হতে পারে। ভালো করে দেখে নাও, ঠিক আছে? কিন্তু একই সঙ্গে কখনো মিথ্যা হতে পারে না। বোঝা গেল ব্যাপারটা? এটা কিন্তু সাদৃশ্য। বিসংবাদী অবিসংবাদীর মধ্যে সাদৃশ্য হচ্ছে কি না, দুটো বিকল্প একই সঙ্গে কখনো মিথ্যা হতে পারে না। আর অমিলটা কোথায়, বৈসাদৃশ্যটা কোথায় না, সেখানে বলা আছে যে বিসংবাদীদের যে দুটো বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে না, একটা সত্য হলে অপরটা মিথ্যা হবে, একটা মিথ্যা হলে অপরটা সত্য হবে, এরকমটা বলা হয়। আর অবিসংবাদীদের একটা বিকল্প সত্য হবেই হবে, প্রয়োজন হলে দুটো বিকল্প একই সঙ্গে সত্য হবে। এই যে উদাহরণটি দিলাম, এটা হচ্ছে অথবা শব্দের উইক সেন্স বা বলা হয় দুর্বল অর্থ, দুর্বল অর্থ বলা হয়। এবং দার্শনিক কপি কিন্তু এই অর্থটাকে গ্রহণ করেছেন, অর্থাৎ অথবা শব্দের এই অর্থটাকেই কিন্তু গ্রহণ করেছেন, অর্থাৎ উইক সেন্সটাকেই কিন্তু গ্রহণ করেছেন অথবা শব্দের। দার্শনিক কপি ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে এই উইক সেন্সটাকেই কিন্তু মানে ব্যবহার করেছেন এবং বলেছেন। তাহলে আজকে হচ্ছে এই বিষয় সম্পর্কে আলোচনা করা হলো। এরপরে আমরা একটু দেখে নিই বিষয় সম্পর্কে। অথবা শব্দের পড়ানো হলো লেসন নাম্বার 6 এর আগে অন্তিম ক্লাস, চতুর্থ অধ্যায় স্ট্রং এবং উইক সেন্স, সবল এবং দুর্বল অর্থ অথবা শব্দের পড়ানো হয়েছে। পড়ানো হয়েছে প্রাকল্পিক বচন কাকে বলে, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে, বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের গঠন কি, তার বৈধ নিয়ম কি, ডিএস এর নিয়ম কি, এমপির নিয়ম কি, এমটির নিয়ম কি, তার বৈধ অবৈধ নিয়মগুলো কি, সব আলোচনা করা হয়েছে। আর লাস্ট আলোচনা করা হলো আজকের যে ক্লাসে, যেটা বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমান কাকে বলে এবং এর বৈধ নিয়ম এবং তার অবৈধ নিয়ম, বিকল্প পরিগ্রহণজনিত দোষ কাকে বলে সেটাও বললাম। আর লাস্ট হচ্ছে অথবা শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে বিসংবাদী এক্সক্লুসিভ সেন্স, আর একটা অবিসংবাদী মানে ইনক্লুসিভ সেন্স। বিসংবাদীটা হচ্ছে স্ট্রং সেন্স বলা হচ্ছে, অবিসংবাদীটা হচ্ছে উইক সেন্স বলা হচ্ছে। দার্শনিক কপি কিন্তু এই উইক সেন্স মানে অবিসংবাদীটাকে কিন্তু গ্রহণ করেছে তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে। ঠিক আছে, আজকের এই ক্লাস লেসন নাম্বার 6 এর চতুর্থ ক্লাস তথা অন্তিম ক্লাসে আমি সমাপ্ত। এরপরে নতুন একটা চ্যাপ্টার চলে যাব বা লেসনে চলে যাব। আশা করি ট্রুথ ফাংশন সম্পর্কে আলোচনা করা হবে। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই বলবে এবং জানাবে, ইনবক্স করবে, মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে, কোনো প্রবলেম নেই, আমি সর্বদাই আছি। আর অবশ্যই ভালো থাকবে। বিদ্যালয় তো এখন বন্ধ আছে, চেষ্টা করবে পড়াশোনা করার। ঠিক আছে, চলো, স্টে সেফ, স্টে এট হোম অ্যান্ড বি কন্টিনিউড। দ্যাটস অল।